আমি একেবারেই সকালবেলাতে কি খেয়েছিলাম, এই ছিল আমার খাওয়া। তো আপনাদের দুলাভাই এসে বলতেছে, "তুমি এইটুকু খাইতেছো কিভাবে? কি করতেছো?" মানে আরেকটু বেশি। তখনই মাংসটা পইড়া গেছে আর আমরা হাসতেছিলাম। হ্যালো সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের ব্লগটা সম্পূর্ণভাবে আমার শাশুড়িকে নিয়ে বলবো। কারণ আমার শাশুড়ি এখন একেবারেই একা থাকে। অনেকেই আমার শাশুড়ি সম্পর্কে জানতে চেয়েছিলেন, অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনার শাশুড়ি এখন একা থাকে, আপনার উচিত আপনার শাশুড়িকে নিয়ে থাকা। তাই সেই কথাগুলোই আজকে কিভাবে কি হয়েছে তার উত্তর দেবো। আর এইখানে আমাদের একটা নতুন র্যাক কেনা হয়েছে, সেটা ঠিকঠাক করবে। তারপরে জিওর জন্য একটা টেবিল কেনা হয়েছে। এখন এই টেবিল বা র্যাক কিন্তু আমরা আমাদের টাকায় কিনি না, সম্পূর্ণভাবেই জিওর টাকাতে কেনা। আমার একটা টাকাও খরচ হয় না এবং জিওর কাছে আরও টাকা বাড়তি এখনও আছে। টাকাটা হয়েছে ওই যে আমরা ঘাঙ্গনদেয়ে গিয়েছিলাম আমার ভাবির শেষকৃত্যে, ওই সময় ও অনেকের কাছ থেকে টাকা পয়সা পাইছে। তা আপনাদের দোলাভাই যে কাজ করতেছে দেখেন, আমি এইভাবে একটু কমেডি ভিডিও করছি ওকে। জিও টাকায় টেবিল কিনছে, তারপরে যে একটা স্ট্যান্ড কিনে দিছে আমাকে। কারণ আমার এই যে ফাঁকা জায়গাটাতে এখানে বড় একটা ওয়ারড্রপ ছিল, ওই ওয়ারড্রপটা আমি ফেলে দিছি। ফেলে দিয়ে একটা স্ট্যান্ডের একটা কাপড় টানানোর স্ট্যান্ড কেনা হয়েছে এখানে। তারপরে ও আরও একটা জিনিস কিনছে, সেটা হচ্ছে ওর কম্পিউটারের মনিটর, সেটা এখনও আসে নাই, কবে আসবে এখনও ঠিক নাই। তা আমি একটু ওদেরকে হেল্প করতেছিলাম। এরকম সব কিছুই আসে, যখন কোনো কিছু কেনা হয় এইভাবে আসে। তা আমি এখন আমার শাশুড়ির গল্পে চলে যাই। আমার শাশুড়ি গল্প তো না, একেবারে সত্য কথা, আমার শাশুড়ি এখন সম্পূর্ণভাবেই একা হয়ে গেছে। কারণ আমার বড় ভাবি যেহেতু ক্যান্সারে মারা গেছে এবং আমার হাজব্যান্ডের বড় বোন তিনি পাশেই থাকেন, আমার শাশুড়ির পাশেই থাকেন। তো শাশুড়ির পাশেই থাকে, সবসময় শাশুড়িকে দেখাশোনা করে। আমার বড় ভাবিও দেখাশোনা করতো, আমরা মাঝে মধ্যে যাইতাম। এই মাঝে মধ্যে যখন আমাদের সময় হতো, সুযোগ সুবিধা হতো, তখন যাইতাম। তো আর এত দূরে যে শনিবার রবিবার কোরিয়াতে প্রায় সময় দেখা যায় যে সরকারি ছুটি থাকে। আপনাদের দুলাভাই মাঝে মধ্যে শনিবারও জব করে, সেহেতু ছুটিটা ওই একটা দিনই থাকে, রবিবার দিন। আর বাদ বাকি যদি কখনো ছুটি হয়, তা 2 দিনের জন্য ছুটি হলেও আমাদের যাওয়া আসলে এইভাবে পড়ে না। যাইতে প্রায় 6 ঘন্টা 5.5 ঘন্টার উপরে লেগে যায়, আসতে ওই রকম। তা এত যাতায়াত করে গিয়ে তারপরে গাড়ি চালায় গিয়ে না, তারপর না রাত্রেও ঠিক মতো ঘুম হয় না, একদম বিশ্বাস করেন একটা মিনিটও রাত্রে মনে হয় ঘুম হয় না। হয়তো বা ঘন্টাখানেক বা আধা ঘন্টার মতো ঘুমানো যায়। কারণ আমার শাশুড়ি প্রচুর কথা বলতে পছন্দ করে এবং আমার শাশুড়ি সারা রাত জায়গায় কথা বলতে পারে, এইরকমও উনি, ওনার এইটা যে উনি খুব কথা বলতে পছন্দ করে। সারা মাসের কয়েক মাসের জমানো গল্প উনি এক রাত্রে শেষ করতে চান, এবং যেটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক শোনা। সারাদিন তো কথা বলতেই থাকবেন, কি হয়েছে না হয়েছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না, আমার শাশুড়ির কথাই শেষ হয় না। আর ফুললি রাত্রেও উনি কথা বলবেন। এবং যেটা আছে করি, আমি প্রায় সময় দেখি যে বয়স্ক ব্যক্তিরা যারা আছেন তাদের প্রায় সময়ই তাদের কিন্তু ঘুম কম হয় কোরিয়াতে, যেটা আমি দেখছি যে আমার শ্বশুর শাশুড়ির বেলাতে রাত্রেবেলা খুব কম ঘুমান। দিনের বেলাতে কোনো এক সময় যখন তারা মনে করেন ঠিক ওই সময় ঘুমাই ঠুমাই চলে আসেন। আর দেখা যায় যে সারা রাত জায়গায় রয়েছেন, গল্প করতেছেন, এইরকমও। তা এই হচ্ছে আমার শাশুড়ি। তো এখন শাশুড়ি কিন্তু আমাদের ফুললি একা, কারণ আমার ভাবি যেহেতু নাই, আর হাজব্যান্ডের বড় বোন তিনি চলে যাবেন বেশ অনেকটা দূরেই, 2 থেকে 3 ঘন্টার পথ হবে আমার শাশুড়ির বাড়ির থেকে। এখন সবাই চাইতেছে, আমার শাশুড়ি এবং ইভেন আমাদের শ্বশুরবাড়ির অনেকেরই একটাই মতামত যে আমার হাজব্যান্ড যেন আমরা যেখানে এখানে থাকি ঘংজু, এইখানে জবটা ছেড়ে দিয়ে যেন আমরা ঘাঙ্গন্দ আমার শাশুড়ির কাছে গিয়ে থাকি, ওইখানে গিয়ে ভালো কোনো একটা জব টব খুঁজে নিই। কিন্তু আমরা যখন 16 বছর আগে বা 15 বছর আগে ওইখান থেকে যখন এই ঘংজুতে আসছিলাম, জিউকে একেবারে ছোট কোলে নিয়ে, জিউর প্রথম জন্মদিন যেদিন পালন হয়েছে তারপরে চলে আসা হয়েছে, তার আগেই আমরা আসছিলাম। জন্মদিনের পরে আপনাদের দুলাভাই আসছিল জন্মদিনের কয়েকটা দিন আগে বা মাস আগে এরকম। তা ওই সময় থেকে কিন্তু ঘাঙ্গন কিন্তু জবের সমস্যা ছিল, এখনও জবের সমস্যা। ভালো কোনো জব আপনি খুঁজেই পাবেন না। গত কয়েক বছর আগেও কিন্তু আমরা আরেকবার এরকমই নিয়েছিলাম যে আপনাদের দুলাভাই হয়তো বা জাপান চলে যাবে, আর তা নাহলে ঘাঙ্গন গিয়ে থাকবো। তা ঘাঙ্গন কোনো জবই খুঁজে পাওয়া যায় নাই। খুবই আমি যেটাই করি যে আমার হাজব্যান্ড যেরকম জব চায় সেরকম জব খুঁজে পাওয়া যায় না। তাহলে কি ওইখানে কোনো মানুষজনরা জব টব খুঁজে পায় না, বা তারা কি থাকে না? হ্যাঁ থাকে, খুবই সীমিত লোকজনরা থাকে, খুবই সীমিত সার্কুলার ওইখানে হয়, জব হয়, ওইখানে কোম্পানি আছে এইরকম। ভালো কোনো জব খুঁজে পাওয়াও অনেক বেশি কষ্টের, অনেক বেশি আসলে অনেক বেশি কষ্ট করতে হয় এখানে ভালো কোনো জব খুঁজে পাওয়া।
কিন্তু আমার হাজব্যান্ড বা আমার একেবারে ইচ্ছা না ওইখানে গিয়া নতুন করে জব নেওয়া, কারণ আমার হাজব্যান্ড এই যে ফেব্রুয়ারি মাস থেকেই নতুন একটা জবে ঢুকছে কোম্পানিতে। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা জানেন। আর তারপরে এখন কখনোই কোনোভাবেই সম্ভব না এইখানে জব ছেড়ে আমাদের ওইখানে চলে যাওয়া। কারণ আরও একটা দিক, বিশেষ দিকটা আমি আমার দিকটা বুঝাই, কারণ আমি হচ্ছে অন্য দেশের, আমার খাবার দাবার সম্পূর্ণভাবে আলাদা। আপনারা প্রায় সময় দেখেন যে আপনি কি সারাদিনই রান্নাবান্না করেন? হ্যাঁ, আমি সারাদিন রান্নাবান্না করি বা রান্না করি না এইরকম না, যেটুকু দরকার সেটুকু রান্না করি। আমার হাজব্যান্ডের জন্য কোরিয়ান খাবার, আমার জন্য দেশের খাবার। আমি আর ছেলে আবার দেশের খাবার খাই। মাছ রান্না করলে জিউ খায় না, সবজি রান্না করলেও খায় না। জিউ যেহেতু মাংস রান্না করলে খায়, এই হচ্ছে জিউরে। আর আমার শাশুড়ি তো সবসময় কোরিয়ান খাবার খাবে। আর তারপর হচ্ছে আমার দেশের খাবার রান্না করলে উনি খুব বেশি একটা পছন্দ করেন না একেবারে, এটা আমি একটু বলে দিই। খুব বেশি একটা পছন্দ করেন না, কিন্তু আপনাকে কখনো নিষেধও করবে না যে আপনি দেশের খাবার রান্না করতেছেন। কিন্তু উনি হাসে, খুব হাসাহাসি করে। এবং ওনার যে বন্ধুবান্ধবরা আসে, বান্ধবীরা আসে, ও তারা, আপনারা এইটা হয়তো বা অনেকেই জানেন না যে কোরিয়ানরা কিন্তু, খুব কম কোরিয়ানরা আছেন যারা আমাদের দেশের খাবারের গন্ধ সহ্য করতে পারেন এবং আমাদের দেশের খাবারটাকে খুব ভালো চোখে নেন। কারণ আমাদের দেশে আমরা মশলা বেশি খাই, গন্ধ বেশি হয়, রান্না করলে পরে কাপড় চাপড় থেকে গন্ধ আসে, মুখ থেকে গন্ধ আসে, হাত থেকে গন্ধ আসে। কিন্তু কোরিয়ানদের এরকম কোনো ঝামেলা নাই। একেবারে সত্য কথা, কোরিয়ান অনেক কোম্পানিতে আছে যারা বাংলাদেশিরা বা অন্যান্য আমাদের দেশের যে এশিয়ান কান্ট্রিতে যারা জব করে, খাবার দাবার নিয়ে পাশের লোকজনের খুব কমপ্লেন করে যে তোমাদের গাড়ি থেকে খাবারের গন্ধ আসে, তোমরা কি খাবার খাও, একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করো, একটু পারফিউম মাইখো, এরকম প্রচুর আছে, কাহিনী আছে। তো অনেক আগে যখন আমি রান্না করতাম, আমার শাশুড়ির বন্ধু বান্ধবীরা যখন আসতো, প্রায় আসতো, মানে সবসময় আসে, এখনও আসে, তারা এসে বলতো যে তুমি কি রান্না করছো, এত গন্ধ এত গন্ধ, ঘরে ঢোকা যায় না, ঘরে ঢোকা যায় না। কিন্তু ঘরের ভিতরে সীমাবদ্ধ, বাইরে কোথাও যায় না। ওই রান্নাঘরের ওইখানে কিন্তু ফ্যান আছে যেখানে বাতাস টেনে নেয়, কোনো গন্ধই হয় না। ভাই আমি কোনো গন্ধ পাই না, কিন্তু তারা বলে যে গন্ধ পায় কেন? ওই যে আমাদের দেশের খাবারের অনেকেই পছন্দ করে না এইরকম। তো এই যে এরকম কাহিনী আছে, তো আমার সবসময় লাগে যে আমি একেবারে ফ্রি থাকতে চাই। আমার কথাটা আমি বলে নিলাম, ফ্রি থাকতে চাই। এখন আমার শাশুড়ির দিকটাকে বলে, আমার শাশুড়ি ওইখান থেকে আসবে না। আমার শাশুড়ি যেখানে বর্তমানে থাকে ওইখান থেকে আসবে না, কারণ তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমাদের কোরিয়ান সব আত্মীয় স্বজন ওইখানেই থাকেন। একেবারে ডিটেলস আমি বলে দিই যে এটা ওইখানেই থাকেন সবাই। কোনো খুশির সংবাদে বা কোনো দুঃখের সংবাদে বা কোনো প্রয়োজনে অপ্রয়োজনে তারা সব সময় খোঁজখবর নিতে পারেন আমার শাশুড়িকে। কিন্তু আমার এইখানে এসে থাকলে এই জিনিসটা তিনি পারবেন না। আমাদের এখানে আত্মীয় স্বজন বলতে কেউ নেই, পরিচিত কেউই নাই, আমরা আমাদের মতো থাকি। একেবারে সত্য কথা। আর ওইখানে হচ্ছে আমাদের সমস্ত আত্মীয় স্বজনেরা। এখন আমার শাশুড়ি কিন্তু ওইখান থেকে ফিরে আসবেন না, মানে ফিরে মানে কি ওইখান থেকে আইসা তিনি আমাদের বাড়িতে থাকবেন না। তার ইচ্ছা আমরা এখান থেকে ল্যাটা কম্বল গুটায় টুটায় নিয়ে আমরা ওইখানে চলে যাই। কিন্তু আমার ছেলে বা আমার হাজব্যান্ড এইটা তারা কখনোই করবে না, কারণ আমার হাজব্যান্ড যে জব করে সিভিল ইঞ্জিনিয়ার, একটা ভালো কোম্পানিতে ভালো জায়গায় তিনি জব করে। এখন ওর পক্ষে সম্ভব না এই জব ছেড়ে দেয়া ওই গ্রামের ভিতরে। আমি যেটা বলি ওইটা ঘাঙন্ত একটা বিভাগ, বড় একটা বিভাগ বা শহর বলতে পারেন, যাই বলেন না কেন, কিন্তু আমার কাছে মফস্বল, একেবারে গ্রামের মতো, যেটা দিয়ে আমার কাছে কোনো লাগে না, কোনো কিছুই না আমার কাছে। ওইখানে খাবার দাবার, আমার দেশের খাবার দাবার কিছুই পাওয়া যায় না বলতে গেলে। এখন যদি বলেন যে অনলাইনের সময়, তো এখন, আগে তো এরকম ছিল, এখন তো অনলাইনে পাওয়া যায়, কিন্তু তারপরও আমার কাছে ওই এলাকাটা একেবারে ভালো লাগে না। ওই এলাকাতে গেলে আমি একেবারে অন্যরকম হয়ে যাব, আর আমার এলাকাতে আসলে আমার শাশুড়ি অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, এই নিয়ে হচ্ছে ঘটনা। এখন আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমরা যাব না, আর আমার শাশুড়িও আসবে না। সেহেতু আমার শাশুড়ি কি করবে ওইখানে একা, বা কী বেতান্ত আছে তার, ওই যে আমি বললাম না আত্মীয় স্বজনরা আছেন, আত্মীয় স্বজনরা দেখবেন। আর এই নিয়ে আমার মনে হয় না কেউ কোনো কিছু আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, কারণ এটা হচ্ছে কোরিয়া, এটা বাংলাদেশ না। কোরিয়ার সবচাইতে বিশেষ একটা কাহিনী কি আপনাদের সবার জানা উচিত, যে এখানে বয়স্করা বা আমি যখন বয়স্ক হব বা আমি যখনই হব, যে যার মতো থাকবে। এখানে সন্তানের ঘাড়ের উপরে বসা বা সন্তানকে কোনো প্রেশার করা বা সন্তানকে কোনো করা যে তুমি আমাকে দেখবা, তোমাকে দেখতেই হবে, আমি তোমার সাথে থাকবো, এই ধরনের কোনো নাই, অপশানই নাই, কোনো অপশানই নাই। ছেলেমেয়েরা ছেলেমেয়েদের মতো থাকে, বাবা মায়েরা বাবা মায়ের মতো থাকে। কোনো বাবা মা কারো কাছে গিয়ে এর জন্য সাহায্য চাইতে পারে না যে আমি আমার ছেলের কাছে থাকবো, ছেলের বউর কাছে থাকবো, তাকে হেল্প করার জন্য। এই ধরনের কোনো অপশান নাই। আর কোরিয়াতে সবচাইতে বেশি সমস্যা হচ্ছে
যে লোকেরা বা যে মহিলারা বা যে ছেলেরা অন্যান্য দেশে বিয়ে করে ম্যাক্সিমামই দেখা যায় যে আলাদা থাকতে বেশি পছন্দ করে। তারপরও যারা একসাথে থাকে খুব বেশি দেখা যায় যে মিলেমিশে থাকে, আর বাদ বাকি সময় দেখা যায় যে প্রচুর গন্ডগোল সেই গন্ডগোল কমিয়েই না, বুঝছেন। কারণ পুতের বউর হচ্ছে একরকম, এক দেশে, সে অন্য দেশে সে তার মতো থাকতে পছন্দ করে, সে তার মতো খাবার দাবার পছন্দ করে, কিন্তু শাশুড়ি পছন্দ করে এই দেশের খাবার খাবে সারাক্ষণ। যেমন ধরেন আমি এই যে সারাদিন তো দেশের খাবার খাই, বিশ্বাস করেন, সকালে ঘুম থেকে উঠে চা খাবো, মুড়ি খাবো, এইরকম, দুপুরে ভাত খাবো, সকালেও ভাত খাবো, আমার দেশের তরকারি দিয়ে ভাত খাবো, মাঝে মধ্যে দেখা যায় আমি পান্তা ভাত, আমার হাতের ডল্লা ভাত খাবো। কোরিয়ানরা কিন্তু এগুলো পছন্দ করে না, খুব কম কোরিয়ানরা আছেন এইরকম পছন্দ করেন, এবং খুবই অন্যরকম। সুতরাং যারা বিয়ে করেন তারা সবসময় চেষ্টা করেন বউরে নিয়ে আলাদা থাকার জন্য, কারণ যদি সংসার করতে চায়, আর যদি মনে হয় যে না সংসার করার দরকার নাই, সারাক্ষণই অশান্তি হবে, কোনো দরকার নাই, মায়ের সাথে থাকবো, অশান্তি হয় হোক, আমার মাই সব কিছু, তাই এদের ব্যাপার হচ্ছে অন্যরকম। আবার দেখা যায় যে কোরিয়ান যে ওয়াইফ আছেন, যারা কোরিয়ান বিয়ে করেন, কোরিয়ান ওয়াইফ, তারাও পর্যন্ত একসাথে থাকে না, ঠিক আছে। সুতরাং এখন অনেকেই কমেন্ট করছিলেন যে আপু আপনার উচিত আপনার শাশুড়িকে সাথে করে নিয়ে থাকা। ওরে ভাই, আপনার প্রবলেম আপনি সামলান, আমার প্রবলেম আমি সামলাবো, ঠিক আছে। কোরিয়া এমন একটা দেশ যেখানে আপনি আমাকে কিছুই বলতে পারবেন না, ঠিক আছে। বাংলাদেশে আপনি অনেক কিছু বলতে পারেন একজন আরেকজনের সম্পর্কে, অমুকে না তমুক, অমুকে না এই করছে ধ্যান করছে, শাশুড়ির সাথে ইয়া ওয়া, কিন্তু কোরিয়াতে আপনি এটা এটা বলে পার পাবেন না। একেবারে সাথে সাথে আপনার হয় জেল নয়তো জরিমানা হবে। জরিমানা আপনার হবেই যদি আপনি কারো নামে এরকম কোনো কথা বলেন বা কারো নামে কোনো কিছু বলেন। তো কোরিয়াতে বলছেন সম্পূর্ণভাবে একটা অন্যরকম দেশ, যেখানে আপনি কখনোই কারো নামে কিছু বইলা পার পাবেন না। অনেকেই যে ইপটিজিং করেন এই করেন, আমাকে আরেকজনে কমেন্ট করেছে কি আপনারা কি পিকনিকে গেছেন, ঠোঁটে যে লিপস্টিক দিয়েছে, আপনার ভাবির যে সৎকারে গেছেন লিপস্টিক দিয়েছেন, আপনারা কি পিকনিকে গেছেন, যাক ভাই ভাই বেশ ভালোই চালাই যান, এরকম কমেন্ট করছে। তা একটা আপু এখানে উত্তর দিয়েছে যে আপনারা তো ই করে কেন। তা এটা হচ্ছে কোরিয়া, এটা বাংলাদেশ না। আর বাংলাদেশের ওই ওই যে যিনি লিখছেন তার পরিবার না, ঠিক আছে। এটা হচ্ছে কোরিয়া। এখানে কে লিপস্টিক দেবে, কে সাহায্য গোজা যাবে, যে কে চোখে কাজল দিবে, বা কে ওড়না পরবে বা ওড়না পরবে না, এই ধরনের কোনো কমেন্ট কোরিয়াতে যারা থাকে তাদের কাছে কইটা আপনি কোনো লাভ পাবেন না। তারপরে আরও অনেকে কমেন্ট করছেন যে আমি আপনার ফ্যান আপু, আপনার হাজব্যান্ড কোন ধর্মের, আপনি কোন ধর্মের, আপনি কেন আপনার ধর্মে বিয়ে করলেন না, এরকমও অনেকে কমেন্ট করছেন। তা আপনি যদি ফ্যানই হয়ে থাকেন, আপনি যদি আমার ব্লগগুলো ঠিকমতো দেখেই থাকেন, তাহলে আপনি তো জানতেনই আমার হাজব্যান্ড কোন ধর্মের বা আমি কোন ধর্মের, বা আমি ধর্ম ত্যাগ করছি কিনা, আমার হাজব্যান্ড ধর্ম ত্যাগ করছে কিনা, বা ওই যে আমার বাংলাদেশের পরিবারেরা বহু বছর ধরে জন্মগতভাবে কোন ধর্মের, আপনি ঠিক মতোই জানতেন। সুতরাং ওই গল্প আমার কাছে দেন না যে আপনি ফ্যান, আপনি আমাকে অনেক পছন্দ করেন, আমার হাজব্যান্ড কোন ধর্মের আমি কোন ধর্মের, ঠিক আছে, এই ধরনের মন্তব্য করবেন না। কারণ আপনি যারা ফ্যান তারা কিন্তু তাদের সম্পর্কে সব কিছুই জানে, তাই না বলেন। আর বাংলাদেশেও কিন্তু আমার মাও কিন্তু একা থাকে, আমার ভাই বোনেরা সবাই আলাদা আলাদা থাকেন, এবং আমিও চাই না আমার মা কারো বাড়িতে গিয়ে থাকুক, কোনো ভাই বোনের বাড়িতে গিয়ে থাকুক, যতদিন পারবে এইভাবেই থাকবে। কারণ কারো ভাই বোনের বাড়িতে গিয়ে থাকা, তারপরে যে ভাবির যে সাথে থাকা, ভাবির তো কষ্ট হবে। আমিও চাই না আমার ভাবির এরকম সাথে গিয়ে থাকলে পর আমার ভাবি কোনো সমস্যায় পড়ুক বা ভাবির কোনো সমস্যা হোক। এইগুলো হচ্ছে সম্পূর্ণভাবে এক একটা পারিবারিক ব্যাপার, বুঝছেন। সুতরাং আপনারা বা আপনারা তো আমার পরিবার নিয়ে কথা বললেও বা করলেও কোনো লাভ হবে না, তাই না বলেন। তার চাইতে সবচাইতে ভালো হবে আপনি আপনার মতো থাকেন, বা যদি ব্লগ দেখতে ভালো লাগে তো ব্লগ দেখেন। আজকে সন্ধ্যাতে আমরা খেতে গিয়েছিলাম একটা বুফেতে, খুবই মজা করে খেয়েছি। আমি অনেকগুলো চিংড়ি মাছ খেয়েছি, প্রচুর পরিমাণে চিংড়ি মাছ খেয়েছি। কোরিয়াতে আমি যখন প্রথম আসি 2008-এর একেবারে শেষে দিকে, ওই ধরেন 2009-এ আসছি প্রথমে। আসার পরে দেশের মাছ খাবার জন্য আমার প্রচুর লাগতেছিল, তখন দেশের মাছ খাওয়ার জন্য বা কেনার জন্য শিউলে গিয়েছিলাম, রাজধানী শিউলে গিয়ে ফরেন মার্ট থেকে বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম। বিশ্বাস করবেন না, অনেক বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছি 1 কেজির উপরে। তা সেই মাছ নিয়ে আসার পরে আমি কিন্তু ওর কাইটে বেছে খাইতে পারি নাই, প্রচুর গন্ধ ছিল মাছে। তারপরেও বহুবার ইলিশ মাছ কিনছি, খাইতে পারি নাই, অন্যান্য মাছ কিনছি তাও খাইতে পারি নাই গন্ধের জন্য। এখন গতবার যখন ইলিশ মাছটা নিয়েছি, ওই ইলিশ মাছটা কিন্তু বেশ অনেক ভালো ছিল, ওইটা খুব ভালো খাইছি। আর যে আইসক্রিম খাইতেছি, তারপর এই শীতের সময়, এখনও কিন্তু শীত, আইসক্রিম খাচ্ছি।
তা এখন ইদানিং ফেসবুকে ইলিশ মাছের বেশ ছড়াছড়ি দেখতেছি এবং খুবই 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 টাটকা টাটকা তাজা তাজা ইলিশ মাছ দেখতেছি। তা আমি একটা ইলিশ মাছ নেওয়ার জন্য খুব করে চেষ্টা করতেছি যে একটা ইলিশ মাছ নেব। ওইখানে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করছি। ভাইয়া তো যার সঙ্গে কন্ট্যাক্ট করছি সেই ভাইয়া তো বলতেছে যে না আপনার কাছ থেকে দাম কম নেব, আপনি আমাদের এলাকার মেয়ে, মানে খুলনার ভাইয়া। উনিও খুলনায় থাকেন, ওনার বাড়িও খুলনাতে। তা আমি বলতেছি না ভাইয়া আপনি মানে তিনি প্রচুর পরিমাণে দাম কমাই ফেলছেন মাছের। তারপরও তার সঙ্গে সে মেসেজে কথা এই মেসেজ দিয়ে করলাম, মেসেজ দিলাম, উনিও মেসেজের উত্তর দিলে এবং খুবই খুবই ভালো। আমি এখনও মাছ পাই নাই, কিন্তু আমি আসলে ভালো বলতেছি এর জন্যই মেসেজ করার সঙ্গে সঙ্গে অ্যান্সার করছেন এবং দামও বলছেন। মাছ বেশ দাম পড়বে, আমি মাছ নিয়ে পরে একটা ভিডিও দেবো অবশ্যই। খুবই ভালো মাছ, আমি যেটা দেখছি একদম তাজা দেখতে, একেবারে ফুললি তাজা। এত তাজা মাছ আমি কখনো কোনো দিনও দেখি নাই। মাছ নিব, আপনাদের দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিব, কারণ আপনাদের দুলাভাই আগামী পরশুর পরের দিন বেতন টেতন পাবে। এখন আমি নিজেও জানি না, ও জানে না যে আসলে বেতন কবে দিবে, কারণ নতুন জব তো। আর ওইখানে তারিখটাও শোনে না এবং তারিখটাও জিজ্ঞাসা করতে পারতেছে না লজ্জার জন্য। তা আমি ওকে বলতেছি যে তুমি আমাকে তারপরও কিছু টাকা দাও, আমি কিনি, কারণ অন্যদের তো এখানে মাছ যদি বিক্রি হয়ে যায়, একেবারে তাজা মাছ